নমস্কার আপনাকে। আমার নাম অনুরাধা পাল, ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 28/4/1974। 28/4/1974। হ্যাঁ, প্লেস হচ্ছে ব্যারাকপুর। আপনার সময়টা বলুন। সময় ভোর 4টে। ভোর 4টে। আপনি মোবাইলে ফোন করছেন না? হ্যাঁ হ্যাঁ, ভাইব্রেশন হচ্ছে আর কি। আচ্ছা, বলুন। আমি কোথায় জন্ম? ব্যারাকপুর। আচ্ছা, ভোর 4টে, ব্যারাকপুর। আচ্ছা, কি জানতে চাইছেন? আমার স্বামীর শরীর স্বাস্থ্য। আপনার? আমার স্বামী শরীর স্বাস্থ্য, আর আমারও শরীর স্বাস্থ্যটা, আর একটু আমার সন্তানাদি সম্বন্ধে একটু জানতে চাই। সন্তান সম্পর্কে তোমার কি প্রশ্ন মা? মানে আমার সন্তান এখনো হয়ে ওঠেনি, আর হচ্ছে আমার বিয়ে হয়েছে 4-5 বছর। আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, তো কোমরে একটু চোট আছে। আর আমার স্বামীর না এই ছোটখাটো আঘাত লেগেই আছে। এই তো কয়েকদিন আগে আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কিছু 2-3 মাস বাদে বাদেই কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা মা, তুমি বলো যে 28 এপ্রিল 1974 সেদিন কি সানডে ছিল? হ্যাঁ হ্যাঁ। এবং হচ্ছে তোমার কি মিথুন রাশি এবং হচ্ছে মীন লগ্ন? হ্যাঁ। ঠিক আছে মা, সঙ্গে থাকো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তাহলে মা, তোমার হচ্ছে মিথুন রাশি এবং হচ্ছে মীন লগ্ন এবং হচ্ছে পুনর্বসু নক্ষত্রে তোমার জন্ম, শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জন্ম, শূদ্রবর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, তাহলে তুমি এখানে যেটি প্রশ্ন করেছো সেটি হলো সন্তান সম্পর্কে। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। লগ্ন হচ্ছে এটি, মীন হচ্ছে লগ্ন। আর ইতিপূর্বে আমি তোমাদেরকে বহুবার বলেছি যে যার যেখানে লগ্ন লেখা থাকে সেখান থেকে 5 নম্বর ঘর থেকে বিচার করা হয় সন্তান, এবং বৃহস্পতি থেকে বিচার করা হয় সন্তান। তাহলে লগ্ন এটি, এখান থেকে 1, 2, 3, 4, 5 নম্বর ঘরটি হলো কর্কট। এর মালিককে, এর মালিক হলো চন্দ্র। এই ঘরে তো কোনো গ্রহ নেই, তাহলে আমাদের খুঁজে বের করতে হবে যে চন্দ্র কোথায় কিভাবে রয়েছে, আর এই জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় কিভাবে রয়েছে। তাহলে এই 5 নম্বর ঘরের মালিক অর্থাৎ যে গ্রহ তোমাকে সুসন্তান, তোমাকে সুস্থ সন্তান প্রদান করবে, সে হলো চন্দ্র। আর সেই চন্দ্র এই জন্মকুণ্ডলিতে এখানে রয়েছে। এখানে আছে মঙ্গল, শনি এবং হচ্ছে চন্দ্র। এখানে দুটি বিষ যোগ সৃষ্টি হয়েছে। একটি হলো শনি মঙ্গল বিষ যোগ, আর একটি হলো চন্দ্র শনি বিষ যোগ। আমি এই মাত্র বলছিলাম যে যদি চন্দ্র শনি বিষ যোগ থাকে তাহলে আমরা আমাদের মানসিক শান্তিকে হারিয়ে ফেলি। তাহলে মা, এখানে অবশ্যভাবে তোমাকে এই চন্দ্র শনি বিষ যোগের সমাধান করতে হবে সন্তানের জন্য। এবং তোমার এখানে বৃহস্পতি আছে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সন্তান কারক গ্রহ বৃহস্পতি এখানে 12 নম্বর ঘরে রয়েছে। সেজন্য এই ধরনের সমস্যা আসছে। আর খুব দুঃখের বিষয় যে আমরা এই যারা আমাদের চেম্বারে বা আমার চেম্বারে যারা আসেন তাদের মধ্যে সর্বদা আমরা এই বিষয়টিকে লক্ষ্য করেছি যে 97% মানুষ সমস্যা সৃষ্টি হবার পরে সেই সমস্যা থেকে মুক্তি লাভের উপায় খোঁজেন। তারা আগে থেকে এই ব্যাপারে এতটুকু দৃষ্টি নিক্ষেপ করেন না বা সেই ব্যাপারে উদাসীন থাকেন। সেই জন্য এই সমস্যা থেকে মুক্তি লাভ করবার জন্য মা, তুমি আর দেরি না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। আর তুমি যে একটি বিষয় বলেছ যে তোমার এবং তোমার স্বামীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, কি তার কারণ সেটাকে আমরা এবার খুঁজব। তোমরা খুঁজে দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলী কি জন্য। তাহলে মা, তোমার এখানে চন্দ্র আছে, এখানে এটি হলো মিথুন। আর এই বর্তমানে মিথুন রাশির ওপর 7.5 চলছে। আর এই 7.5 চলবার কারণেই তোমার স্বাস্থ্যের দিকে বা তোমার প্রিয়জন অর্থাৎ তোমার স্বামীর স্বাস্থ্যের এই ধরনের সমস্যা চলছে। কিন্তু মা, স্বাস্থ্যের দিক থেকে চিন্তার কোনো কারণ নেই,
বড় কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না। হয়তো ঘটবে না, মনে হচ্ছে ঘটবে না, এমন কোনো বিষয় নয়। স্বাস্থ্যের দিকে কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না, কিন্তু সন্তানের দিকে কিন্তু বিষময় সমস্যা আছে, কারণ তোমার সন্তান প্রতি গ্রহ বিষ যোগে আক্রান্ত। সেজন্য অবশ্যভাবে তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। সময় থাকতে, সময় হারিয়ে গেলে সেই সময় কিন্তু আর সন্তান লাভ করা সম্ভব হবে না। আমরা আলোচনায় ফিরে যাই। সেই ক্ষেত্রে তো অনুরাধা দেবী, আপনি স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, নোট করে নিন দেবদাসবাবুর সাথে যোগাযোগ করার জন্য। আর আপনার তাড়াতাড়ি সন্তান হোক এই আশা আমরাও করি। তাহলে আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো যে রাজযোগ। তাহলে যদি আমাদের এই লগ্ন ঘরের মালিক অথবা 1 2 3 4 এই 4 নম্বর ঘরের মালিক অথবা 5 নম্বর ঘরের মালিক অথবা 6 7 8 9 10 এই 10 নম্বর ঘরটি হলো সিংহ, এর মালিক হলো রবি। যদি এই যে 4টে ঘর এর কোনো একটি ঘরের মালিক, এর কোনো একটি ঘরের মালিক 5 নম্বর ঘর এবং 9 নম্বর ঘরের মালিকের সাথে থাকে, তাহলে 9 নম্বর ঘর কোনটা আমাদের দেখতে হবে। লগ্ন এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বর ঘরের মালিক হলো চন্দ্র। এই চন্দ্রের সাথে যদি এই কোনো একটি ঘরের মালিক একসাথে থাকে, অর্থাৎ 1 4 এবং হচ্ছে 1 4 এবং হচ্ছে 10, অথবা যদি এই যে 5 নম্বর ঘরটি আমি যে বলেছি, অথবা যদি এই 9 নম্বর ঘরের মালিক এসে যদি এই 5 নম্বর ঘরে থাকে, অথবা যদি 9 নম্বর ঘরের মালিক 5 নম্বর ঘরের মালিকের সাথে থাকে, তাহলে সেই বিষয়টি নিশ্চয়ই তোমাদের কাছে এত সময় ক্লিয়ার হয়েছে। তবু আমি আর একবার বলে দিচ্ছি, লগ্ন ঘরের মালিক অথবা 4 নম্বর ঘরের মালিক অথবা 5 নম্বর ঘরের মালিক অথবা 10 নম্বর ঘরের মালিক যদি 9 নম্বর ঘরের মালিকের সাথে জন্মকুণ্ডলিতে থাকে একসাথে, অথবা যদি 9 নম্বর ঘরের মালিক যদি এই 5 নম্বর ঘরে এসে থাকে, তাহলে আমরা জানব যে আমাদের জন্মকুণ্ডলিতে রাজযোগ আছে। আর কিভাবে আমাদের জন্মকুণ্ডলিতে রাজযোগ সৃষ্টি হয় সেটাও আমি বলবো। সেটি হলো, যদি আমাদের জন্মকুণ্ডলিতে আমাদের রাজযোগ কারক গ্রহ শুক্র হয় এবং সেই শুক্রের সাথে যদি চন্দ্র থাকে, তাহলে আমরা জানবো যে আমাদের জন্মকুণ্ডলিতে রাজযোগ আছে। বিশেষত এটি হলো যারা ক্রিয়েটিভ লাইনে জীবনে উন্নতি করতে চাও, গান বাজনা, মিডিয়া, পেন্টিং, তাদের জন্য। যদি কেউ বড় শিল্পী হতে চাও, বড় মডেল হতে চাও, বড় বিউটিশিয়ান হতে চাও, বড় ইন্টেরিয়র ডেকোরেটর হতে চাও, তাহলে অবশ্যভাবে জন্মকুণ্ডলিতে এই যোগ থাকতে হবে। সেটা কিভাবে আমি তা উপস্থাপন করছি, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে যদি আমাদের রাজযোগ কারক গ্রহ শুক্র হয়, আমি তো ভুলেই গিয়েছি যে কোন কোন লগ্নের পক্ষে রাজযোগ কারক গ্রহ শুক্র। যদি আমি ভুলেও গিয়ে থাকি তো নিশ্চয়ই অবশ্যভাবে তোমাদের তা মনে আছে। রাজযোগ কারক গ্রহ শুক্র হলো এই মকর লগ্নের ক্ষেত্রে, এই মিথুন লগ্নের ক্ষেত্রে এবং এই কন্যা লগ্নের ক্ষেত্রে। কি আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি? তাহলে যদি আমাদের এই মিথুন লগ্ন হয়, এই কন্যা লগ্ন হয় বা এই মকর লগ্ন হয়, সেক্ষেত্রে যদি শুক্র এবং চন্দ্র একসাথে থাকে, শুক্র সর্বদা শক্তিশালী, এইখানে প্রথম
এখানে প্রথম 15 ডিগ্রিতে শুক্র তুঙ্গস্থ, বাকি 15 ডিগ্রিতে শুক্র শক্তিশালী, কিন্তু তা বলে তুঙ্গস্থ নয়। এখানে যদি শুক্র এবং চন্দ্র একসাথে থাকে, অথবা যদি এখানে শুক্র এবং চন্দ্র একসাথে থাকে, কেন এখানে? কারণ এখানে চন্দ্র প্রথম 3 ডিগ্রিতে তুঙ্গস্থ, বাকি 27 ডিগ্রিতে শক্তিশালী, কিন্তু তুঙ্গস্থ নয়। এখানে যদি থাকে, অথবা যদি এখানে থাকে, কেন? কারণ এটি হলো কর্কট, এটি হলো চন্দ্রের নিজের ঘর বা ওন হাউস। অথবা যদি এখানে থাকে, কেন? কারণ এটি হলো তুলা, এটি হলো শুক্রের নিজের ঘর। এটি এবং এটি হলো শুক্রের নিজের ঘর। এইসব জায়গাতে থাকলে তো তা খুবই শক্তিশালী হবে। এছাড়াও যদি যে কোনো জায়গাতে থাকে, তাহলেও তা রাজযোগ হবে অবশ্যভাবে। কিন্তু শুক্র এবং চন্দ্র যদি এখানে থাকে, তাহলে তা শক্তিশালী হতে পারবে না, কারণ শুক্র এখানে নিচস্থ। শুক্র এবং চন্দ্র যদি এখানে থাকে, তাহলে তা শক্তিশালী হতে পারবে না, কারণ এখানে চন্দ্র হলো নিচস্থ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, এটি হলো যে শুক্র চন্দ্র রাজযোগ, তথা এটি হলো ফেমাস যোগ। শুক্র এবং চন্দ্র যদি আমাদের জন্মকুণ্ডলিতে একসাথে থাকে, তাহলে অবশ্যভাবে মানুষ ক্রিয়েটিভ লাইনে উন্নতি লাভ করতে পারে। তা তুমি হতে পারো একজন সিঙ্গার, হতে পারো পিসি সরকারের মতো একজন ম্যাজিশিয়ান। যে কোনোভাবে অডিও ক্যাসেট বের করতে হলে, অ্যালবাম বের করতে হলে, মিডিয়াতে আসতে হলে, জন্মকুণ্ডলিতে শুক্র এবং চন্দ্রের একটা কানেকশন থাকতেই হবে। আরো আলোচনা করব, তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি হিন্দমোটর থেকে দুলাল মৈত্র বলছি। হ্যাঁ। আমার মেয়ে দেবশ্রী মৈত্রের সম্বন্ধে আমি একটু জানতে চাইছি। হ্যাঁ, বলুন। ওর জন্ম হচ্ছে 1 মার্চ 1983 সাল, সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায়। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কলকাতা। আচ্ছা, কি জানতে চাইছেন? ওর লগ্ন কন্যা। কিছু বলতে হবে না, আপনি আচ্ছা। কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি মোটামুটি ওর পড়াশোনা, চাকরি বাকরি, আচ্ছা, জীবনটা কিরকম হবে, বিয়ে থা, এই মোটামুটি সবটাই। আচ্ছা, তাহলে তুমি বলো যে 1 মার্চ 1983 সেদিন কি মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার। এবং ওর হচ্ছে কন্যা রাশি এবং হচ্ছে সিংহ লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং হস্তা অর্থাৎ হচ্ছে 13 নম্বর নক্ষত্রে ওর জন্ম। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে দুলালবাবু, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। তাহলে ওর হচ্ছে যে কন্যা রাশি এবং সিংহ লগ্ন, হস্তা অর্থাৎ হচ্ছে 13 নম্বর নক্ষত্রে ওর জন্ম, এবং হচ্ছে যে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে জন্ম, বৈশ্য বর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা, যাদের তোমাদের শিক্ষা সম্পর্কে এবং বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে প্রশ্ন আছে। তাহলে এখানে ওর যেটি হচ্ছে লগ্ন, সেটি হচ্ছে এটি। আর এখান থেকে 1 2 3 4, এই হচ্ছে 4 নম্বর ঘর, এবং এই ঘর থেকে বিচার করতে হয় হচ্ছে শিক্ষা। এই ঘরে বসে আছে বৃহস্পতি, সুতরাং ওর এখানে শিক্ষা ভাগ্য শুভ আছে, এবং তার সাথে সাথে শুভ আছে অবশ্যভাবে উচ্চ শিক্ষা। কিন্তু কতটা শুভ আছে ওর বিবাহ ও বিবাহিত জীবন, সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে লগ্ন হচ্ছে এটি, তথা এই লগ্নের পক্ষে রাজযোগ কারক গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল আছে 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর ঘরে। আমি তোমাদেরকে বহুবার বলেছি যে বিবাহিত জীবনে সুখী হতে গেলে অবশ্যভাবে আমাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলকে ভালো অবস্থায় থাকতে হবে, প্লাস তোর পক্ষে রাজযোগ কারক গ্রহ, যে গ্রহকে ভালো জীবিকা প্রদান করবে, সেই মঙ্গল এখানে ভালো অবস্থায় নেই। সেই জন্য বিবাহের পূর্বে অবশ্যভাবে ম্যারেজ ম্যাচ মেকিং বা বিবাহ জটক বিচার দরকার, এবং এই রাজযোগ কারক গ্রহ অষ্টমে এই অবস্থান তা শুভ নয়। সেই জন্য অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নিতে হবে। ওর জন্মকুণ্ডলিতে এখানে শক্তিশালী অবস্থাতে রয়েছে শুক্র, কিন্তু সেই শুক্র অষ্টমে পড়ে যাওয়ার জন্য এখানে 70% বেশি শুভ ফল প্রদান করতে পারছে না। কিন্তু ও অত্যন্তভাবে শৌখিন এবং হচ্ছে রুচিশীল
থাকবে, ওর মধ্যে খুব সুন্দর লাবণ্যতা থাকবে। তার কারণ শুক্রের উল্টো দিকে এখানে বসে আছে চন্দ্র। আমি ঠিক যে কথাটা বলছিলাম, এটি হলো চন্দ্র এবং শুক্র হচ্ছে ফেমাস যোগ, কিন্তু এটা রাজযোগ হয়নি, কারণ এই সিংহ লগ্নের পক্ষে রাজযোগ কারক গ্রহ শুক্র নয়। যদি শুক্র হতো তাহলে রাজযোগ হতো। তাহলে এটি একটি ফেমাস যোগ ও অবশ্যভাবে জীবনে ক্রিয়েটিভ লাইনে উন্নতি সাধন করবে, কিন্তু বিবাহের পূর্বে অবশ্যভাবে বিবাহ জটক বিচার দরকার এবং সমাধান দরকার রাজযোগ কারক গ্রহ মঙ্গলের। এখানে অবশ্যভাবে মঙ্গলের জন্য গ্রহ প্রতিকার প্রয়োজন। আমরা হয়তো আলোচনা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা শেষ লগ্নে এসে পৌঁছে এসেছি, কিন্তু আপনার কাছ থেকে মানে জ্যোতিষশাস্ত্রের নানা বিষয়গুলো তো জানতেই পারছি, দর্শকরাও জানতে পারছেন। আমার আরো কয়েকটা প্রশ্ন ছিল দেবদাসবাবু, কিন্তু সময় একদম আমরা শেষ লগ্নে এসে পৌঁছেছি। যাই হোক, মানে নতুন নতুন দর্শক যারা আছেন তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন একটু বলে দিন। সে বিষয়ে অবশ্যভাবে বলবো, এবং আমি এরপরে আলোচনা করব যে আমাদের পক্ষে কোন দিনটা কেমন যাবে তা কিভাবে বিচার করতে হয়। তার আগে ছোট্ট করে বলে দেব, তোমরা একটু নোট করে রাখবে, এটা নিয়ে আমি আলোচনা করব। আমরা এসে পৌঁছেছি একেবারে রাজযোগের শেষের দিকে। আমাদের জন্মকুণ্ডলিতে যেখানে লগ্ন লেখা আছে, এখান থেকে 1 2 3 4 5 অর্থাৎ হচ্ছে 5 নম্বর ঘর, এবং 6 7 8 9 নম্বর ঘরকে বলা হয় লক্ষ্মী স্থান। নোট করে নাও, আমাদের জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে অ্যান্টি ক্লক 5 এবং 9 নম্বর ঘরকে বলা হয় লক্ষ্মী স্থান। এবং আমাদের জন্মকুণ্ডলিতে 1 অর্থাৎ যেখানে লগ্ন লেখা আছে সেটাকে 1, এবং 1 2 3 4 অর্থাৎ হচ্ছে এরপরে হচ্ছে 4 নম্বর ঘর, এবং 5 6 7 এবং 8 9 10। এই 1 4 7 10 এই জায়গাগুলোকে বলা হয় বিষ্ণু স্থান। কেন লক্ষ্মী স্থান বলা হয়, কেন বিষ্ণু স্থান বলা হয়, কিভাবেই বা তৈরি হয়ে থাকে আরো রাজযোগ, তা নিয়ে আলোচনা করব আগামী দিন, মানে আগামী রবিবার রাত্রি 10টা 5-এ। সত্যি এত বিষয়গুলো জানতে পারি না, মানে সত্যি ভালো লাগে আপনার সাথে অনুষ্ঠান করে। জ্যোতিষশাস্ত্রের নানা বিষয়গুলো এত সুন্দরভাবে আপনি বলেন না। যাই হোক, সময় তো শেষ, নতুন দর্শকরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? তাহলে তো তোমরা তো জানো যে কলকাতাতে কতগুলো অফিস ছাড়াও আমার আরেকটি অফিস আছে, সেটি হলো হুগলি জেলা শ্রীরামপুরে। সেখানকার আমার যেটি ঠিকানা সেটি হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। আমার যেটি বাস স্টপ সেটি হলো মাসির বাড়ি বাস স্টপ। মাসির বাড়ি বাস স্টপে এসে 130 নেহেরু নগর ভাতৃসংঘ ক্লাবের পাশে। এছাড়া তোমরা আমাকে পাবে উত্তর কলকাতার শ্যামবাজারের কাছে, সেখানকার আমার চেম্বারের নাম জুপিটার। জুপিটার 182A আচার্য প্রফুল্লচন্দ্র রোড, সেটি হলো ফরিয়াপুকুর বাস স্টপ। ফরিয়াপুকুর বাস স্টপে এসে টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড। এছাড়া তোমরা আমাকে পাবে সল্টলেকে, সেখানকার আমার যেটি চেম্বারের নাম সেটি হলো গুড লাক পয়েন্ট। গুড লাক পয়েন্ট AE ফর অ্যাপেল, E ফর ইগল, AE 497 কোয়ালিটি বাস স্টপ, সেটি হলো কোয়ালিটি বাস স্টপে এসে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তা, সেক্টর 1, সল্টলেক। এছাড়া তোমরা আমাকে পাবে বিরাটিতে, সেখানকার আমার চেম্বারের নাম ক্যালকাটা ফরচুন গার্ড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। সেটি হলো সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের উল্টো দিকে এবং বিরাটি মোড় ও বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে। এই সমস্ত ঠিকানায় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং অবশ্যভাবে আগে টেলিফোন করবে। জ্যোতিষশাস্ত্রের মূল্যবান তথ্যগুলো রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী রবিবার অবশ্যই আপনি আবার আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন এই আশা রেখে অনুষ্ঠান শেষ করব সমস্যা এবং সমাধান। আপনারা আগামী রবিবারের জন্য অপেক্ষা করুন। আর প্রত্যেক রবিবার 10টা 5, বৃহস্পতিবার 10টা 15 এবং বুধবার অমৃত বর্ষা আধ্যাত্মিক অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। নমস্কার, শুভরাত্রি। স্বাগত জানিয়ে শুরু করব শ্বাস, মানে সমস্যা এবং সমাধান। আসলে জীবনের সাথে যুদ্ধ করে হারায় যদি বিশ্বাস, নবজীবনের সূচনা পেতে দেখতে হবে শ্বাস। আর এই শ্বাস দেখার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। আর নবজীবনের সূচনা তো সবাই পেতে চান,
আমরা জানি, ধরুন এভাবেই বলতে পারি যে ধরুন মা বাবা তার সন্তানকে উচ্চশিক্ষিত করার জন্য ভালো স্কুলে ভর্তি করার চেষ্টা করেন, আবার দেখুন ভালো গৃহশিক্ষক নিযুক্ত করেন তার সন্তানকে ভালোভাবে গাইড দেওয়ার জন্য। আসলে সবাই চায় ভালো জিনিসটা পেতে, সে মা বাবা যেমন চান তার সন্তানকে উচ্চশিক্ষিত করতে, আবার আপনারা যখন ভাবছেন যে আপনাদের ভাগ্যের বিচারটা করবেন তখন আপনারাও খোঁজেন একজন ভালো জ্যোতিষী, আর আপনাদের বিচারে সেই জ্যোতিষী তো আপনারা জানেন কে, যিনি উচ্চ শিখরে বিরাজ করছেন আপনাদের বিচারে, গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস। কারণ জ্যোতিষশাস্ত্র সম্পর্কে তার যে জ্ঞান সে আমাকে বলতে হয় না, আপনারাই ফোনের মাধ্যমে জানান। জ্যোতিষশাস্ত্রকে তিনি গুলে খেয়েছেন, আপনারাই বলেন যে দেবদাসবাবু আপনার মতো জ্ঞানী জ্যোতিষশাস্ত্রের এত সুন্দর ব্যক্তিত্বকে আমরা পেয়ে অনেক কিছু শিখতে পারছি, আর আপনি এত সঠিক বিচার করেন বা আপনার সান্নিধ্যে এসে আমরা এতটাই উপকৃত হয়েছি যে তা ভাষায় প্রকাশ করা যায় না, ফোনের মাধ্যমে জানান, চিঠি লিখেও জানান। আসলে জ্যোতিষশাস্ত্রর পুরনো গ্রন্থগুলো থেকে তিনি এমন বিষয় জ্যোতিষশাস্ত্রের বিষয়গুলো তুলে এনে গবেষণার মাধ্যমে তার মস্তিষ্কে এমনভাবে রেখেছেন যে কোথায় গ্রহ নক্ষত্র, কোথায় কত ডিগ্রি, কিভাবে সঠিক বিচারটা করতে হবে তিনি একমাত্র জানেন, আর জানেন বলেই তিনি উচ্চ শিখরে বিরাজ করছেন। সুতরাং সেই ব্যক্তিত্বের সাথে তো আপনারা ফোন করবেন, আরও বিশদে আমি যাচ্ছি না, আপনারা ফোনের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। আপনারা ফোন করুন 22479479। এসে গেছেন আমাদের সেই বর্ণময় ব্যক্তিত্ব, উজ্জ্বল নক্ষত্র জ্যোতিষ ব্যক্তিত্ব, গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস। দেবদাসবাবু দর্শকদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আপনি আবার আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। অজয়, তোমাকে এবং তার সাথে সাথে এটিএন কলকাতা স্টুডিও কর্তৃপক্ষকে এবং এত রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভক্তরা এই অনুষ্ঠানকে সকলের কাছে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তদের এবং সর্বোপরি যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে তোমাদের জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন কলকাতায় সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য টিভি সেটের সামনে এসে উপস্থিত তোমাদের সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনার জ্ঞানের সীমা বোধহয় অপরিসীম, আমরা দিন দিন দেখতে পাচ্ছি, দর্শকরাও দেখতে পাচ্ছেন। তাই নানা রকম প্রশ্ন আমি করি, দর্শকরা অনেক সময় প্রশ্ন রেখে দেন যে আজকে এই যোগটা সম্পর্কে বলুন দেবদাসবাবু। যাই হোক, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টাই আমি চলে যাব, যে রাজযোগ সৃষ্টি হয় কিভাবে, আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। আপনি বলেছিলেন খানিকটা, তার কিছু বাকি আছে, আজকে যদি আবার বলবে আলোচনা। তাহলে এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে প্রতি বৃহস্পতিবার রাত্রি 10টা15 থেকে 11টা15 এবং প্রতি রবিবার রাত্রি 10টা5 থেকে 11টা5 এই দুটি অনুষ্ঠান সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আমি তোমাদের কাছে উপস্থাপন করে আসছিলাম বৈদিক ট্র্যাডিশন তথা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং আমি এই বিষয়ে আলোচনা করতে করতে উপস্থিত হয়েছিলাম যে বিষয়টিতে, সেটি হলো রাজযোগ। আমি সে বিষয়ে আলোচনা করব, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী যে কি আছে তোমাদের জন্মকুণ্ডলীতে। শুনে অবাক মনে হচ্ছে দেবদাসবাবু, আজকের এই কম্পিউটার ইন্টারনেটের যুগে বৈদিক ট্র্যাডিশনের কি বা প্রয়োজনীয়তা আছে? এই বৈদিক ট্র্যাডিশনকে জানতে গেলে বেদকে জানতে হবে। আমাদের পৃথিবীর সবথেকে প্রাচীনতম গ্রন্থ হলো বেদ। বেদ সবার আগে লিখিত হয়েছিল মানব জাতি দ্বারা। গ্রন্থ কারা রচনা করবে? যে জাতির মধ্যে জ্ঞানের সঞ্চার হবে, সেই জাতি, সে মানব গ্রন্থ রচনা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করবে যে এই জ্ঞানগুলো আগামী প্রজন্মকে উপহার দিতে হবে। আর চিন্তা করো যে এই পৃথিবীর বুকে একমাত্র ভারতের ঋষিরা সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন যে জ্ঞানগুলোকে একটি পুস্তকের মাধ্যমে লিপিবদ্ধ করা উচিত।
বেদ প্রাচীনতম গ্রন্থ দেবদাসবাবু আপনি বলবেন আর আমরা মেনে নেব। কি মনে করেছেন আপনি? শহরের শিক্ষিত ব্যক্তি আমরা। বেদ পৃথিবীর সব থেকে প্রাচীনতম গ্রন্থ, হ্যাঁ কি না? তার উত্তর এখনই পেয়ে যাবে। তোমরা তোমাদের বুক সেলফ থেকে জিকে বইটি বের করো, আর সেখানে দেখো যে লেখা আছে যে পৃথিবীর সব থেকে প্রাচীনতম গ্রন্থ বেদ। আর এই বেদের বাক্য যবে বেদ লিখিত হয়েছিল, যবে বেদ লেখা হয়েছিল, যবে বেদ রচনা হয়েছিল, সেদিনও সত্য আর আজও সত্য, কারণ সত্য কখনো বদলায় না। এ কথা আমি তোমাদের ইতিপূর্বেও বলেছি। আমাদের বৈদিক ট্র্যাডিশন বলছে বিদ্যা দদাতি বিনয়ম নাস্তি বিদ্যা শশম চক্ষু, অর্থাৎ যার কাছে বিদ্যা আছে, যার কাছে জ্ঞান আছে, সে সর্বদা বিনম্র হবে। আর যার কাছে বিদ্যা নেই, যার কাছে জ্ঞান নেই, সে সর্বদা অহংকারী ও উশৃঙ্খল হবে। তোমরা চিন্তা করো, আজকে সমাজেও আমরা দেখতে পাই যে যার কাছে বিদ্যা আছে সে বিনম্র, আর যার কাছে বিদ্যা নেই সে উশৃঙ্খল, অহংকারী। ঠিকই বলেছেন, এটা মানে একদম বাস্তব সত্য কথা। এ কথা সত্য, আজও সত্য, আজ থেকে 100 বছর পরেও সত্য থাকবে, কারণ সত্য কখনো বদলায় না। যে নোবেল হারিয়ে গিয়েছে, ফিরে পাবো কি পাবো না আমি কোনো প্রকার রাজনৈতিক বা সামাজিক বিতর্কে যাচ্ছি না, আলোচনা করব। তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। এসে গেছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। দেবদাস বাবুকে নমস্কার জানিয়ে আর অজয় বাবুকেও নমস্কার জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি, আপনাদের বলছি আর কি অনুষ্ঠানে। আচ্ছা, আমার সম্বন্ধে আমি একটু জানতে চাই। আচ্ছা, আমার জন্ম হচ্ছে, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে রুচিরা গুহ। কি গুহ? রুচিরা, রুচিরা, রুচিরা গুহ। আচ্ছা, রুচিরা গুহ। কোথা থেকে বলছেন? কসবা। হ্যাঁ, বলুন। কসবা থেকে বলছি আমি। ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 12 মার্চ 1967। 67। হ্যাঁ, আর 3:46 AM, মানে ভোর রাতের দিকে হয়ে যাচ্ছে। আচ্ছা, 3:46 AM। আচ্ছা, আমি জানতে চাই। আর প্লেস? হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা, কি জানতে চান? আমি দেবদাস বাবুর কাছে জানতে চাই আমার পয়সা, মানে আর্থিক অবস্থা, আমার শারীরিক অবস্থা, কোনো অপারেশন আমার আছে কিনা, আর আমার মানে ফিউচার লাইফটা কেমন যেতে পারে। অনেক প্রশ্ন। আচ্ছা মা, তুমি বলো যে 12 মার্চ হ্যাঁ 1967, হ্যাঁ অর্থাৎ হচ্ছে শনিবার দিন রাত্রিবেলা 12টার পরে, হ্যাঁ সানডে কি ভোরের দিকে তোমার জন্ম? শোনেন, হ্যাঁ হ্যাঁ তাই। তাহলে মা তোমার কি মীন রাশি এবং হচ্ছে মকর লগ্ন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে মা, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে রুচিরা দেবী, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাদের অনেক মানে ধন্যবাদ দিয়ে আমি। আর অনুষ্ঠানের সম্পর্কে একটু বললে আরো ভালো লাগে আমার। আমার এই অনুষ্ঠানটা প্রচন্ড ভালো লাগে। দেবদাস বাবুর অনুষ্ঠান আমি একদিনও মিস করি না, আর ওনাকে আমার প্রচন্ড ভালো লাগে। প্রত্যেক দর্শক আপনার অনুষ্ঠান মিস করতে চায় না আর কি। তাহলে মা আমি আলোচনা শুরু করছি, তুমি শুনতে থাকবে এবং তার সাথে সাথে শুনতে থাকবে তোমরা, এবং তার সাথে তোমরা মিলিয়ে নেবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে মা তোমার হচ্ছে মীন রাশি এবং হচ্ছে মকর লগ্ন, এবং উত্তর ভাদ্রপদ অর্থাৎ হচ্ছে 26 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে জন্ম, এবং হচ্ছে বিপ্র বর্ণ ও নরগণ। এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ আছে, তুমি এখানে তোমার জীবন সম্পর্কে জানতে চেয়েছো, বিশেষত তুমি এখানে তোমার আর্থিক জীবন সম্পর্কে জানতে চেয়েছো। আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি, শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে মা, তোমার লগ্ন হলো এটি, আর এখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর ঘরে তোমার অত্যন্ত শুভ বৃহস্পতি বিরাজ করছে। সুতরাং আর্থিক জীবন তোমার শুভ থাকবে এবং আরো শুভ হবে। কিন্তু এই শুভ থাকবে এবং হবের মধ্যেও এই বৃহস্পতি তোমাকে সম্পূর্ণরূপে সুফল প্রদান করতে পারছে না, এবং তার সাথে সাথে তোমার মানসিক শান্তি বিঘ্নিত হবে।
এবং শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। সেটা কি জন্য সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। এটি হচ্ছে লগ্ন। এখান থেকে 1, 2, 3 নম্বর ঘরে এখানে আছে শুক্র। এখানে খুবই শক্তিশালী আছে শনি এবং তার সাথে আছে চন্দ্র। এটি হলো শনি প্লাস চন্দ্র ইজিক্যাল টু বিষ যোগ। যে কোনো প্রকার বিষ যোগ আমাদের জীবনকে বিষময় করে দেবার ক্ষমতা রাখে। আর এই বিষ যোগ এটি হলো শনির সাথে চন্দ্রের বিষ যোগ সৃষ্টি হয়েছে। যেহেতু চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে, সেহেতু এটি মানসিক অশান্তি নিয়ে আসবে এবং তার সাথে সাথে চন্দ্র থেকে বিচার করা হয় আমাদের শরীরের তরল বা লিকুইড বিভাগগুলো। ঠিক যেরকম আমাদের এই পৃথিবীর 3 ভাগ জলকে প্রতি 24 ঘন্টায় কন্ট্রোল করে চন্দ্র জোয়ার এবং ভাটার মাধ্যমে। ঠিক সেই রকম আমাদের শরীরে যত লিকুইড আছে সেই লিকুইডকে কন্ট্রোল করে থাকে চন্দ্র। তার জন্য তোমার ব্লাড বা ইউরিনের কোনো প্রকার প্রবলেম, সর্দি কাশি বা কাফ অ্যান্ড কোল্ডের কোনো প্রবলেম এবং শরীরের কোনো অংশে জল জমে যাওয়া স্বাভাবিক এই শনি এবং চন্দ্রের জন্য। সেজন্য মা অবশ্যভাবে এই বৃহস্পতি তোমার ভালো আছে, কিন্তু শনি এবং চন্দ্র তোমার ভালো নেই। এটি হলো বিষ যোগ। যেন এই জন্মকুণ্ডলিতে লুকিয়ে থাকা বিষ যোগ তোমার জীবনকে ধীরে ধীরে বিষময় না করে তোলে, সেজন্য তুমি আগে থেকেই অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। সেক্ষেত্রে দেবদাসবাবুর ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আপনি যদি যোগাযোগ করার ইচ্ছা নোট করে নেন নাম্বার। তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, এই যে নোবেল নিয়ে যে আমরা আলোচনা করছিলাম, নোবেল কোথায় আছে, কিভাবে, কি জন্য, তাই নিয়ে কোনো প্রকার বিতর্ক সৃষ্টি করা আমার কাজ নয়। আমার কাজ এটা যে তিনি যে জন্য নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন এবং অন্যবিধ বহু সম্মানে তিনি সম্মানিত হয়েছিলেন, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি এমন রচনা করেছিলেন গীতাঞ্জলি। আচ্ছা, এই গীতাঞ্জলি কি কোনো প্রকার যুদ্ধ বিগ্রহের কাহিনী? এই গীতাঞ্জলি কি কোনো প্রকার প্রেম বা বিরহের কাহিনী? এই গীতাঞ্জলি কি কোনো প্রকার সামাজিক আন্দোলনের কাহিনী? সেটা আমাদের জানতে হবে। আমরা যখন গীতাঞ্জলি অধ্যয়ন করছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই পোয়েম নাম্বার 50, আই হ্যাড বিগিনিং ফ্রম ডোর টু ডোর। এটি একটি আধ্যাত্মবাদের উপস্থাপন। আর এই আধ্যাত্মবাদের উপস্থাপনকে স্বীকৃতি দিয়েছে সমগ্র বিশ্ব এবং তিনি জয় করেছেন নোবেল তথা আরো বিশ্বমানের বহু সম্মান। তাহলে আমরা দেখলাম যে নোবেল নিয়ে এত আলোচনা, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও এত আলোচনা, তিনিও এই আধ্যাত্মবাদকে স্বীকৃতি দিয়েছেন বা তিনিও আধ্যাত্মবাদের উপর রচনা করেছেন এবং সেই রচনাকে সমগ্র বিশ্ব স্বীকৃতি দিয়েছে। আর এই বেদ আজ থেকে হাজার হাজার বছর আগে এই সত্যকে উপস্থাপন করে গিয়েছে। তাই বলা হয়েছে ঋষি বাক্য শিরোধার্য। ঋষিরা বলেছেন যে মায়ের দুধের কোনো বিকল্প নেই। আজ বলেননি, বলেছেন লক্ষ লক্ষ হাজার হাজার দিন, হাজার হাজার বছর আগে। আর আমরা আজ থেকে 1 দশক বা এই 10-12 বছর আগে হঠাৎ করে বেশ কিছু সংবাদপত্রে, টিভি মিডিয়াতে আমরা শুনেছিলাম
যে সেই সময়কার বিজ্ঞান বলেছিল যে মাতৃদুগ্ধ সেভ নয়, তার দ্বারা শিশুর শরীরে কোনো প্রকার ব্যাধি সংক্রামিত হতে পারে, তাই মাতৃদুগ্ধের থেকে বেশি সেভ, বেশি নিরাপদ হলো সাধারণ ওই সিল প্যাক করা দুগ্ধ বা হচ্ছে কৌটোর দুধ। কিন্তু পরবর্তী সময়ে আবার সেই বিজ্ঞান, সেই মেডিকেল সায়েন্স স্বীকৃতি দিয়েছে যে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। এই হটসিটে বসে বিতর্ক সৃষ্টি করা আমার কাজ নয়, বা মেডিকেল সায়েন্সকে চ্যালেঞ্জ বা অপমান করাও আমার কাজ নয়। আমার কাজ এতটুকুই যে বেদ তথা বৈদিক ট্র্যাডিশনকে সত্য বলে প্রমাণ করা। আর এই বৈদিক ট্র্যাডিশন যুগে যুগে সত্য বলে প্রমাণিত, আর সেই সত্যের আধারেই জ্যোতিষশাস্ত্র, যে শাস্ত্র বেদের এক অঙ্গ। তাই আলোচনা করব, তোমরা মিলিয়ে দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলী যে কি আছে তোমাদের জন্মকুণ্ডলীতে। তাহলে আমাদের জেনে নিতে হবে যে কি ধরনের গ্রহ সন্নিবেশ থাকলে আমরা জানবো যে আমাদের জন্মকুণ্ডলীতে রাজযোগ আছে। আমি আলোচনা শুরু করছি। এখনো পর্যন্ত তোমরা যারা জন্মকুণ্ডলী খুলে দেখোনি, তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে মিলিয়ে দেখো। যদি আমাদের এই মেষ অথবা এই কর্কট লগ্ন হয়, তাহলে আমাদের নবমপতি কে হবে, মানে 9 নম্বর ঘরের মালিক, সেটা আমরা দেখব। 1 2 3 4 5 6 7 8 9 মেষ লগ্নের পক্ষে 9 ঘরটি হলো ধনু, এর মালিক হলো বৃহস্পতি। অপরদিকে এই কর্কট লগ্নের পক্ষে 1 2 3 4 5 6 7 8 9 এই 9 নম্বর ঘরটি হলো মীন, এরও মালিক হলো বৃহস্পতি। এই 9 নম্বর ঘরে যদি শুক্র থাকে, তাহলে এ একজন মেষ লগ্নের জাতক বা জাতিকা, পুরুষ বা নারী, অথবা একজন কর্কট লগ্নে পুরুষ বা নারী, এদের ক্ষেত্রে যদি এই ধনু মানে মেষ লগ্নের জন্য যদি ধনুতে শুক্র থাকে, অথবা এই কর্কট লগ্নের জন্য যদি মীনে শুক্র থাকে, তাহলে কি রাজযোগ হয়ে যাবে? না, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর একটা শর্ত আছে, সেটা কি, যদি এই অবস্থায় শুক্র থাকে এবং হচ্ছে 5 নম্বর ঘরের মালিক যদি বৃহস্পতি যুক্ত থাকে, তাহলে মেষ লগ্নের পক্ষে 1 2 3 4 5 এই 5 নম্বর ঘরটি হলো সিংহ, এর মালিক হলো রবি। এই রবি এবং বৃহস্পতি যদি জন্মকুণ্ডলীতে কোথাও একসাথে থাকে, অথবা এই কর্কট লগ্নের পক্ষে 1 2 3 4 5 এই 5 নম্বর ঘরটি হলো বৃশ্চিক, এর মালিক হলো মঙ্গল। এই মঙ্গল এবং বৃহস্পতি যদি জন্মকুণ্ডলীতে কোথাও একসাথে থাকে, তাহলে তুমি জানবে যে তোমার জন্মকুণ্ডলীতে অবশ্যরূপে রাজযোগ আছে। এটি হলো রাজযোগের একটি সংজ্ঞা বা ডেফিনেশন। আরো বলবো, তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। দেবদাস বাবুকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানবেন। বলুন। আচ্ছা, আমি বিশপুর থেকে আর কে পাল বলছি। আর কে পাল? আর কে পাল। হ্যাঁ বলুন। দেবদাস বাবুর তো লাইন পাওয়া যায় না, যেন আমি ভগবান পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ আচ্ছা, ওনার অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা, আমি আমার শালীর মেয়ে সম্বন্ধে একটু জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন। আচ্ছা, নাম লিখুন সুতপা দাস। সুতপা দাস, বলুন। আচ্ছা, জন্ম 13ই আগস্ট 13ই আগস্ট 1986। সময় বেলা 1:27। 1:27 PM। জামালপুর, বিহার। বিহার, জামালপুর। আচ্ছা, কি জানতে চাইছেন পাল বাবু? আমি জানতে চাচ্ছি এর শিক্ষা, স্বাস্থ্য এবং বিবাহিত জীবন। আচ্ছা,
ঠিক আছে। আচ্ছা এক মিনিট, তাহলে তুমি বলো যে 13ই আগস্ট 1986 সেদিন কি বুধবার ছিল? হ্যাঁ দেবদাসবাবু বুধবার ছিল, ঠিক এবং বলেছেন। এবং ওর কি তুলা রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন? তুলা রাশি, দেবারি গণ, বৃশ্চিক লগ্ন। ঠিক আছে, সঙ্গে থাকো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু সবগুলো বলবেন। আচ্ছা তাহলে এখানে যেটি ওর গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। তার সাথে সাথে তোমাদের যাদের শিক্ষা জীবন সম্পর্কে, তোমাদের যাদের বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে প্রশ্ন আছে, তোমরাও মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে ওর হচ্ছে তুলা রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন ও হচ্ছে বিশাখা, অর্থাৎ হচ্ছে 16 নম্বর নক্ষত্রে ওর জন্ম, শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম এবং শূদ্র বর্ণ ও দেবারিগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ, ওর এখানে লগ্ন কোনটা? লগ্ন হচ্ছে এটা। এখান থেকে 1 2 3 4 এই 4 নম্বর ঘরে এখানে বৃহস্পতি বসে আছে। এখানে 4 নম্বর ঘরে বৃহস্পতি বসে আছে এবং 5 6 7 8 9 নম্বর ঘরে 9 নম্বর ঘরে রবি এবং বুধ বসে আছে। এটি হলো বুধাদিত্য যোগ। তাহলে ওর এখানে শিক্ষা ভাগ্য শুভ আছে বা ওর উচ্চ শিক্ষা সম্ভব, কারণ এখানে 9 নম্বর ঘরে হচ্ছে চন্দ্রের ঘরে রবি বুধ একটি সুন্দর বুধাদিত্য যোগ রয়েছে, যে যোগ মানুষকে বুদ্ধিমতী বা বুদ্ধিমান করে তোলে এবং যে কোনো কঠিন বিষয়কে দ্রুত হৃদয়ঙ্গম করতে সাহায্য করে। একথা আমি তোমাদেরকে বহুবার বলেছি। যে কোনো লব্ধ প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীর ক্ষেত্রেই দেখা গিয়েছে যে বুধ অত্যন্ত রূপে শক্তিশালী রয়েছে তার জন্মকুণ্ডলিতে। বুধ যদি জন্মকুণ্ডলিতে শক্তিশালী না থাকে তাহলে কোনো সময়েই বুদ্ধিজীবী জীবিকাতে সফলতা লাভ করা সম্ভব নয়। তাহলে শিক্ষা ভাগ্য শুভ আছে। সেজন্য যদি শনিকে প্রোটেকশন দেওয়া যায় তাহলে আরো ভালো হবে, কারণ হচ্ছে লগ্ন থেকে 1 2 3 4 এই 4 নম্বর ঘরের মালিক শনি, সে এখানে মঙ্গলের ঘরে আছে। সে এই প্রাথমিক শিক্ষাতে অর্থাৎ হচ্ছে গ্র্যাজুয়েশন পর্যন্ত কিছু সমস্যা দেবে। তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। এবার দেখব যে ওর বিবাহ ও বিবাহিত জীবন কেমন, কি বলছে ওর জন্মকুণ্ডলী। তোমরা মিলিয়ে দেখবে যে কি বলছে তোমাদের জন্মকুণ্ডলী। এটা হচ্ছে লগ্ন। এখানে মঙ্গলের ঘরে বসে আছে শনি। আর আমি তোমাদেরকে বহুবার বলেছি, যদি শনি লগ্নে বসে থাকে বা সপ্তমে, তাহলে ওই সপ্তপ্রদীপ বই দেখেছো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? একদম ফাইনাল, বিয়ে হবেই, পথ তো শেষ হয়ে গেল। আর পথ শেষ হলো গিয়ে তার পিতা ছবি বিশ্বাসের কাছে। মনে পড়ছে? আমার ছেলে এলে তুমি বলে দেবে আমি তোমাকে চিনি না, যা কিছু করেছি অভিনয়। মনে পড়ছে? পড়েছে। একদম জুড়ে যাওয়া সম্পর্ক ভেঙে গেল। ঘটে থাকে আমাদের জীবনেও, যদি লগ্নে শনি বা সপ্তমে শনি থাকে তো বিবাহের কার্ড ছাপানো হয়ে যাবে আর ওই ক্যাটারারকেও অ্যাডভান্স দেওয়া হয়ে যাবে, বিয়ে হবে না। ঘটে থাকে মানুষের জীবনে। আর তারপরে দুটি জীবনের পরিণতি তো তোমরাই জানো যে কোন পথ কোথায় গিয়ে শেষ হয়েছিল। তাই এই লগ্নে শনি বিয়ের ক্ষেত্রে বাধা দিতে পারে, হয়তো বাধা দেবে, মনে হয় বাধা দেবে, কিছু বাধা আছে না, মারাত্মক রূপে বাধা দেবে। সেজন্য অবশ্যভাবে এই শনির প্রতিকার প্রয়োজন। অন্যথায় 32 বা 34 বছর বয়সে এই প্রতিকার খুঁজতে গেলে জীবনে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। কারণ যখন তোমার মেয়ের বয়স তুমি পাত্রপক্ষকে বলবে 29, তার সাথে পাত্রপক্ষ 5 বছর যোগ করে বলবে 34। এটা ঘটে থাকে আমাদের দেশে। এবং তার সাথে সাথে
লগ্ন তো যেটা ওর এখানে লগ্ন এটা, তোমরা মিলিয়ে দেখবে যে তোমাদের লগ্ন কোনটা। এখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর ঘর থেকে বিচার করা হয় বিবাহ ও বিবাহিত জীবন। এই ঘরটি বৃষ, এর মালিক কে? শুক্র। এর মালিক হলো শুক্র, আর সেই শুক্র এখানে 8 9 10 11 নম্বর ঘরে সম্পূর্ণ নিচস্থ অবস্থাতে বিরাজ করছে, অর্থাৎ সপ্তমপতি। 7 নম্বর ঘরের মালিক যে গ্রহ তাকে বিবাহ ও বিবাহিত জীবনে সুখ শান্তি প্রদান করবে, সেই গ্রহ এখানে নিচস্থ হয়ে গিয়েছে। তাই বিবাহিত জীবনের ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা রয়েছে এই জন্ম কুণ্ডলিতে। শিক্ষা ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে, কিন্তু বিবাহিত জীবন রয়েছে অত্যন্ত সমস্যাদায়ক। সেই জন্য যেন সেই সমস্যায় তুমি জর্জরিত হয়ে না যাও, অবশ্যভাবে আগে থেকে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে ওই জীবনে সপ্তপ্রদী ঘটবার আগে। তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, একটি ডেফিনেশন তোমাদেরকে বলেছি। তোমরা অত্যন্ত ব্যস্ত এখন টেলিফোনে নাম্বার মেলানোর জন্য, আর বহু ব্যক্তি কিছু আলোচনা না শুনে তারপরে চেম্বারে এসে এমনভাবে বলো, আমার তখন অনেক সময় মনে হয় যে আমি তো বলেছি তাও তোমরা কি শোনোনি। তাই বলছি, নাম্বার যদি তুমি মিলিয়ে পেলে তো কথা বলতে পারবে, যদি না পাও তাহলেও অনেক কিছু জানতে পারবে। যদি আলোচনাটা ভালোভাবে শোনো, তাহলে আমি এবারে তার পরের সংজ্ঞা বা ডেফিনেশনে যাচ্ছি, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী। বলছে যদি আমাদের 1 নম্বর ঘর অথবা হচ্ছে 4 নম্বর ঘর অথবা 5 অথবা হচ্ছে 10 নম্বর ঘরে যদি 9 নম্বর ঘরের মালিক এবং 1 নম্বর ঘরের মালিক একসাথে থাকে, তাহলে আমরা জানবো যে আমাদের জন্মকুণ্ডলিতে রাজযোগ আছে। তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো, নমস্কার। নমস্কার অজয় দা, নমস্কার দেবদাস বাবুকেও নমস্কার, বলুন আমার ডেট অফ বার্থ। আপনার নামটা কি বলুন? 77। আপনার নামটা বলুন। নাম সুকুমার বণিক। সুকুমার বণিক, বলুন। 14/1/77। 14/1/77। হ্যাঁ, বিকেল 4:20। বিকেল 4:20। আপনি ফোনটা আরো সামনে নিন কানের মুখের। হ্যাঁ বলুন, 4:20 বিকেল। কোথায় জন্ম? আমার কর্মজীবন সম্পর্কে আমি একটু জানতে চাই। জন্মটা কোথায়? হ্যাঁ, জন্মস্থান হাবড়া। হাবড়া, আচ্ছা। কর্মজীবন সম্পর্কে, তাই তো? হ্যাঁ, কর্মজীবন সম্পর্কে জানতে আপনি চাই। কি করছেন এখন? আমাদের বিজনেস কেমন হবে, কি বিজনেস হবে? আচ্ছা, ব্যবসা করছেন? জানতে চাই। ব্যবসা করছেন? এখন পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি বলো যে 14 জানুয়ারি 1977 সেদিন কি ফ্রাইডে বা শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার ছিল। এবং আমার নাম হয়েছে সুকুমার বণিক। আচ্ছা, এবং হচ্ছে তোমার কি তুলা রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে, বলবেন কাইন্ডলি আমার বিজনেসটা কেমন হবে? আচ্ছা কবে থেকে আমার উন্নতি হবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে তোমার যেটি গ্রহ সন্নিবেশ আছে, তোমার হচ্ছে তুলা রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন, বিশাখা, অর্থাৎ হচ্ছে 16 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, কৃষ্ণপক্ষের দশমী তিথিতে জন্ম এবং শূদ্র বর্ণ ও দেবাড়িগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। এই জন্মকুণ্ডলিতে অনেকগুলি সমস্যা আছে, আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, তোমার লগ্ন কোনটা? তোমার লগ্ন হলো এই মিথুন। তাহলে এখান থেকে আমাকে বিচার করতে হবে, সেটা হচ্ছে তোমার কর্মজীবন এবং আয় জীবন। তোমার কর্মজীবন এবং আয় জীবন আমাকে বিচার করতে হবে। তাহলে তোমার লগ্ন হচ্ছে এটা, অত্যন্ত মহত্বপূর্ণ এই জন্মকুণ্ডলী। তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী, যাদের তোমাদের জীবিকা সম্পর্কে প্রশ্ন আছে, তা সে চাকরি হোক বা ব্যবসা,
তাহলে লগ্ন হচ্ছে এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7, এই 7 নম্বর ঘর থেকে বিচার করতে হয় যে কোনো প্রকারের ব্যবসা। আর এই 7 নম্বর ঘরটা ধনু, এর মালিক কে? এর মালিক হলো বৃহস্পতি। এরপরে দেখতে হবে কর্মজীবন। 8 9 10, 10 নম্বর ঘর থেকে বিচার করা হয় কর্ম বা জীবিকা, সে কথাও আমি তোমাদেরকে বহুবার বলেছি। এই ঘরটা হলো মীন, এরও মালিক হলো বৃহস্পতি। তাহলে আমরা জন্মকুণ্ডলিতে বৃহস্পতিকে খুঁজে পেয়ে গেলে আমরা তার ব্যবসা এবং হচ্ছে কর্মজীবন দুটোই আমরা জানতে পারবো যে কোন লাইনে ব্যবসা তার ভালো হবে এবং হচ্ছে তার কিরকম ধরনের কর্ম হবে জীবনে। এই বৃহস্পতি এই 2 ঘরে মালিক হয়ে একাদশে মঙ্গলের ঘরে বসে আছে। আর এই মঙ্গলের সাথে বৃহস্পতির সম্পর্ক মিত্রতার, এবং একাদশে বৃহস্পতি তো খুবই শুভ। তাহলে কি সত্যি তাকে খুব শুভ ফল দেবে? না, তাকে শুভ ফল দেবে না। কি জন্য? কারণ এই বৃহস্পতির সাথে এখানে বসে আছে কেতু, আর এর উল্টো দিকে আছে রাহু। রাহুর দৃষ্টি এসে বৃহস্পতির ওপর পড়ছে, তাতে কি হয়েছে? হয়েছে অনেক কিছু। এটি হলো গুরু চণ্ডালিকা দোষ, তথা এটি যেহেতু একাদশ স্থানে আয় ঘরে সৃষ্টি হয়েছে, এটি হলো আর্থিক মৃত্যু। কি হয়েছে কি না হয়েছে তা মানুষ বুঝতে পারে যখন সে এই কঠিন বাস্তবের সাথে লড়তে লড়তে দেখে তার বয়স হয়ে গিয়েছে 35 36 37 42, তবু সে জীবনে কোনোভাবে আর্থিক সফলতা পায়নি। এই ধরনের জন্মকুণ্ডলিতে কখনোই এই আর্থিক মৃত্যুর প্রতিকার না করলে আর্থিক সফলতা পাওয়া সম্ভব নয়। এবং শুধু তাই নয়, জন্মকুণ্ডলিতে আরো একটি বড় সমস্যা আছে। সেই সমস্যাটি কি? এখানে আছে শনি আর এখানে আছে রবি। এটি হলো শনি রবি 20 যোগ, তথা লগ্ন। এটি ধনস্থানে সৃষ্টি হয়েছে। আমি কি বলেছিলাম তোমাদের যে লগ্ন থেকে 2 নম্বর ঘর, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী লগ্ন থেকে 2 নম্বর ঘর থেকে বিচার করা হয় ধন, আর্থিক শক্তি, আর সেখানে 20 যোগ, এবং রবির মতো গ্রহ 20 যোগে আক্রান্ত। ইতিপূর্বে আমি তোমাদেরকে বহুবার বলেছি যে রবি ছাড়া জীবন অন্ধকার। রবি ছাড়া জীবনে কখনোই ভালো সফলতা লাভ করা সম্ভব নয়। রবি ছাড়া জীবনে কখনোই সামাজিক প্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয়। ঠিক যেরকম সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের দরজা জানলা বন্ধ করে দেই, ঠিক সেই রকম যার জন্মকুণ্ডলিতে রবি ডুবে গিয়েছে, রবি শনির সাথে রয়েছে বা শনির দৃষ্টিতে, সে জীবনে যে দরজায় খটখটাবে সমস্ত দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। এটি ঘটে থাকে মানুষের জীবনে। সুতরাং তোমার কর্মজীবন অতীব সমস্যার মধ্যে রয়েছে। তুমি আর বিলম্ব না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে, যেন তোমার ওই একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট নিয়ে ঘুরতে না হয়। জীবনে মূল্যবান সময় যেন তোমার নষ্ট না হয়ে যায়। আর সুকুমার বাবু, দেবদাস বাবুর ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আপনি নোট করে নিন, যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে কি ধরনের গ্রহ সন্নিবেশ থাকলে জানবো যে আমাদের জন্মকুণ্ডলিতে রাজযোগ আছে। আমি একটি সংখ্যা তোমাদেরকে বললাম, যদি আমাদের 1 নম্বর ঘরের মালিক অথবা 4 নম্বর ঘরের মালিক অথবা 5 নম্বর ঘরের মালিক অথবা 10 নম্বর ঘরের মালিক, এই 4টে ঘরের মালিকের যে কোনো একটা ঘরের মালিক যদি 9 নম্বর ঘরের মালিকের সাথে, যদি 9 নম্বর ঘরের মালিকের সাথে থাকে, এত কিছু বললেন এ তো হাজার দুয়ারির মতো মনে হচ্ছে। কোনটা কার মালিক কোনটা কার ঘর আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, বুঝিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী, তোমরা তোমাদের জন্মকুণ্ডলীর দিকে ধ্যান দেবে। তাহলে আমি যদি ধরে নেই যে আমাদের লগ্ন হচ্ছে এটা, তাহলে এই ঘরটার যে মালিক, এই ঘরটা বৃশ্চিকের মালিক হলো মঙ্গল, অথবা 1 2 3 4 এই 4 নম্বর ঘর, এটি হলো কুম্ভ, এর মালিক হলো শনি,
অথবা এই হচ্ছে লগ্ন থেকে 1 2 3 4 5 এই 5 নম্বর ঘর, এটি হলো মিন, এর মালিক হলো বৃহস্পতি। কেউ আছে? হ্যাঁ, ফোনে চলে এসেছেন একজন, দেখি। আমি বলবো, তোমরা মিলিয়ে দেখবে, তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। দেবদাস বাবুকে প্রণাম জানাই, আপনাকে প্রণাম।